অন্ধকার। রত্নাকর দস্যু নারদের সংস্পর্শে এসে বাল্মীকি হয়ে উঠল, যে রামায়ণ লিখেছিল। জগা মাধাই চৈতন্যের সংস্পর্শে এসে তাদের জীবন চেঞ্জ হয়ে গেল। আর এক লেডি, যিনি বেশ্যা ছিলেন, যিশুর সংস্পর্শে এসে তিনি এক ভক্ত মহিলা হয়ে উঠলেন। গিরিশ ঘোষ রামকৃষ্ণের সংস্পর্শে এসে কেমন চেঞ্জ হয়ে গেল। আর হেমকবি, যিনি মাদকাসক্ত ছিলেন, তিনি ঠাকুরের সংস্পর্শে এসে কেমন চেঞ্জ হয়ে গেল। তো এই হেমকবি মানে অনেক গান লিখেছেন, আমরা সৎসঙ্গে পড়িও। আগে তো এইসব গানই ছিল, এখন তো অনেক গান। আমরা ছোটবেলায় এইসব গানই করতাম। তো ঠাকুরের মা চেয়েছিলেন হেমকবি খুব ভালো রামকৃষ্ণের সেই গান করতেন, পদাবলী নানা রকম, সেইগুলো ঠাকুরমা শুনতে চেয়েছিলেন। তাই তাকে আনার জন্য ঠাকুর লোক পাঠান। তো হেমকবি বলেন যে আমি তো খুব মদ ছাড়া থাকতে পারি না, আমাকে মদ খেতেই হয়। তো ঠাকুরকে জানানো হলো, ঠাকুর বললেন ঠিক আছে, নিয়ে আসুন। ঠাকুর বললেন আমি আপনাকে নিজে মদ দেব। তো এইভাবে মদ দিত যখন ঠাকুরের দরকার, কিন্তু ঠাকুর চালাকি করে ভাইলাম গ্লাসে গ্যালেসিকা নামক একটা হোমিওপ্যাথি ওষুধ সেই মদের মধ্যে মিশিয়ে দিতেন। আর বিকেল 4টে হলে তার মদ দরকার হতো, ঠাকুর নিজে হাতে দিতেন। আর এইভাবে খেতে খেতে সে ধীরে ধীরে তার মদাসক্ত, ঠাকুর যখন সাজিয়ে দিচ্ছেন সবকিছুতে, তার ভেতরে একটা সংকোচ অনুভব এবং এই ওষুধেরও কাজ করলো। সে ধীরে ধীরে ছেড়েও দিল মদ, ঠাকুরের দীক্ষাও নিল। আর সে গান লিখে ফেললো, হে রাধা স্বামী অন্তরতম মম অন্তর জানি। একবার এই যে ঠাকুর বললেন আমরা যে নিষ্ঠা সহকারে যজন যজন স্তুতি করি, তাতে মস্তিষ্ক কোষ ও স্নায়ু বিধানের মধ্যে সত্তা পোষণে লাউজিমা সঞ্চিত হয়। লাউজিমা মানে উপাদান। তো বিপদ আপদে সেই সঞ্চিত সম্পদ আমাদের রক্ষা করে, এটা ঠাকুর বলছে। ঠিক আছে, এবার তার অনেক ঘটনা রয়েছে, নানান রকম আমরা জীবনে অনুভব করেছি। তা আমার ছোটবেলার স্টুডেন্ট লাইফে একটা ঘটনা বলি। ছোটবেলায় দেওঘরে ছিলাম, তারপর ঠাকুর যখন মহাপ্রয়াণ ঘটলো 69-এ, তারপরে আমার দিদি ওখানে বাজদা কলেজের লেকচারার ছিলেন, তারও বিয়ে হয়ে গেল কলকাতায়, তিনি চলে এলেন। আমরা ভাগলপুরে, বাবা শিক্ষক ছিলেন ভাগলপুর ইউনিভার্সিটি। তো ওইখানে আমি পড়াশোনা আরম্ভ করলাম। তো ফিজিক্সে অনার্স নিয়ে পড়ছিলাম, এক বন্ধু ছিল, সে দুজনেই আমরা ফার্স্ট ক্লাসে পাস করলাম। তো সে পিএনটিতে সিউড়িতে জয়েন করলো অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার। আমার সঙ্গে কথা হচ্ছিল, বললো তুইও চলে আয়, তুইও জয়েন কর, একসঙ্গে দুজনে থাকবো। তো আমি বললাম কিভাবে? বললো যে অ্যাপ্লাই করতে হবে, তুই সব কাগজগুলো সার্টিফিকেট গুলো নিয়ে আয়। তা তখন তো জেরক্সের ব্যাপার ছিল না, যেসব মেশিন ছিল। তো আমি অরিজিনাল গুলো সব নিয়ে একটা সুটকেসে গেলাম। তো গিয়ে তার কাছে দেখা গেল যে বললো একটা রেশন কার্ড লাগবে, বেঙ্গলের একটা রেশন কার্ড। আমার কাছে তো বিহার। যাই হোক, আমি বললাম তুই কিভাবে ম্যানেজ করলি? বললো আমার জেঠু এখানে থাকে, আগে থেকেই করে রেখেছিল। তো যাই হোক, আমি যখন ফিরছি ভোরবেলার ট্রেন, ওখানে বারোয়ার স্টেশন এসে, তো বললো ওখানে বারোয়ারতে 4-5 মিনিট ট্রেন দাঁড়ায়, গিয়ে টুক করে কিছু কিনে দিস, জল খাবে। আমি তো খুব রাগ, তো আমি তাই করলাম। তো আমার একটা স্বভাব ছিল যে ট্রেন থেকে নামার সময় আমি ট্রেনের কামরা, প্রত্যেকটি বগির একটা নম্বর থাকে, তো সেই নম্বরটাকে আমি দেখে নিই। যাই হোক, বাইরে বেরোলাম, কিনে 2-3 মিনিটের মধ্যেই আমি চলে এসেছি। দেখি ট্রেন ছেড়ে দিয়েছে, যেহেতু ট্রেনটা লেট ছিল তাই আর 4-5 মিনিট দাঁড়াইনি।
তা আমি বললাম, "আরে আমার ট্রেন চলে যাচ্ছে, দৌড়বো কি কি করবো চিন্তা করছি।" সবাই বলছে, "না না কিছু করবেন, দৌড়বেন না, ছেড়ে দিন, গেছে গেছে।" তা আমি দেখলাম ওতে তো আমার সমস্ত সার্টিফিকেট যা আছে সমস্ত সব অরিজিনাল। ঠাকুর বললেন, যারা ঠিক মতো নিয়ম মতো ইষ্টবিধি করে, নাম ধান যজন যজন করে, সারা দুনিয়া টলমল করবে, তুমি অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমার সব জীবনের সমস্ত কিছু চলে গেল। আর এটা পাওয়া যে একটা ট্রেনে যদি চলে যায়, সেই সুটকেস রয়েছে, তার মধ্যে একটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স একটা বই থাকতো, তাতে জেনারেল নলেজের অনেক কিছু থাকতো, সেগুলো আমরা পড়তাম। সেই ম্যাগাজিনটা পড়ছিলাম, সোয়েটারটা খুলে রেখেছিলাম ব্যাগের উপরে, ব্যাগটা নিচেই ছিল। ট্রেনটা বেশি ভিড় ছিল না, আর আমি ট্রেনের মাঝামাঝি ছিলাম, কামরায়। যাই হোক, আমি নিশ্চিন্তে খাবারগুলো আগে খেয়ে গেলাম। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার দেখি সে গল্প করছে, তো গল্পই করে যাচ্ছে, আর আমার ট্রেন এদিকে চলে যাচ্ছে। যাই হোক, ঠাকুরের নাম করছি। তারপরে অনেকক্ষণ পর ঠাকুর বললেন, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। তো ঠাকুর বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ। যথাসময় ইষ্ট নির্দেশ মানে যে সময় ঠাকুর যা বলেছেন সেইটা করণীয়। ধৈর্য ধরার কথা বললেন সত্যানুসরণে। তা আমি অধৈর্য না হয়ে তাকে বারবার পিঞ্চ না করে চুপচাপ দাঁড়িয়ে আছি, নাম করছে। সে আমাকে দেখছে আর কথা বলেই যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ পর ফোনটা নামিয়ে আমার দিকে তাকালো, বলে, "হ্যাঁ বলুন, ইয়ং ছেলে।" তাহলে দেখুন, আমি তো এরকম গ্রাজুয়েশন করেছি, এরকম গেছিলাম সিউড়ি। তো সেখান থেকে ফিরছি যখন, এই ট্রেন আমার জিনিসপত্র ছিল, আমি ভেবেছিলাম যে 5 মিনিট দাঁড়া, 4 মিনিট, কিন্তু লেট ছিল বোধহয়, মনে হয় তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তা আমার ওখানে সমস্ত সার্টিফিকেট অরিজিনাল। তা আমি এখন তো নানান জায়গায় অ্যাপ্লাই করব, যদি এমএসসি করি সেখানে অ্যাপ্লাই করব। তো সে বললো, আপনি চিন্তা করবেন না, আপনার আমি ট্রেনের কামরার যে নম্বরটা তাকে বলে দিলাম, আর কোন জায়গাটায় রয়েছে, জানলার ধারে বসছিলাম একজন, কামরাটার মাঝামাঝি, আর কি কি ছিল সব বলে দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স সেই বই। তো সেই সমস্ত নিয়ে নেক্সট স্টেশনে, তিন পাহাড় স্টেশনটা, সেখানে ফোন করে দিল স্টেশন মাস্টারকে, বললো, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা গিয়ে দেখাবেন, আপনি সব পেয়ে যাবেন, চিন্তা করবেন। এই পরের ট্রেন আসছে, এক্ষুনি ঢুকলো বলে আপনি ওদের চড়ে যাবেন। তা আমি চড়ে গেলাম ট্রেনে। পরের স্টেশনে যেই ট্রেন থামলো, দৌড়ে গিয়ে দেখি সামনে আমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, সমস্ত সার্টিফিকেট ব্যাগের মধ্যে, সেই ব্যাগ, সোয়েটার আর কারেন্ট অ্যাফেয়ার্স। চিঠিটা দেখালাম, জিনিসটা নিয়ে চলে এলাম। এক অদ্ভুত আশ্চর্য জিনিস। আরেকটা ঘটনা বলি, এই যে সত্তা পোষণে লাউজিমা সঞ্চিত হয় স্নায়ুকোষ, মস্তিষ্ক কোষ ও স্নায়ু বিধানের মধ্যে, বিপদ আপদে সেই সঞ্চিত সম্পদ রক্ষা করে। তাই সবাই আমরা যেন যজন যজন ইষ্টবিধিটা ঠিক মতো করি, যেভাবে ঠাকুর বলেছে, এটাই কিন্তু আসল জিনিস। তো যাই হোক, তো তখন আমি সবেমাত্র ব্যাংকে জয়েন করেছি, দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, এমএসসিও হলো, চাকরি এখানে হলো না রেশন কার্ডের জন্য, ঠাকুরের তাই ইচ্ছা ছিল। চলে গেলাম এমএসসি পড়তে দিল্লিতে, ফিজিক্সে। তারপরে ব্যাংকে জয়েন করলাম, এসে ফার্স্ট পোস্টিং হলো। আমাকে জিজ্ঞেস করেছিল, আমার বাড়ি ভাগলপুরে ছিল সেই সময়, বলে ভাগলপুর জোনাল অফিসে আমার পোস্টিং হলো। তো সেইখান থেকে আমি জল খাবার করতে বাড়িতেই এসে খেতাম, সব তো পেঁয়াজ রসুন ভরা এখানে ক্যান্টিনে, তাই খাওয়া যেত না। বিশাল ক্যান্টিন, সুন্দর ক্যান্টিন, কিন্তু আমি বাড়িতে এসে খেয়ে যেতাম। তো সেখানে আমি যেহেতু স্পোর্টস ছিলাম, স্পোর্টস করতাম, আমার প্রচুর প্রাইজ, প্রচুর সার্টিফিকেট, সেই স্কুল থেকে আরম্ভ করে ব্যাংকের নানান রকম চ্যাম্পিয়ন ছিলাম। তো ওখানে ব্যাংক থেকে, পার্টনার সার্কেল থেকে বললো যে বেস্ট স্পোর্টসম্যান, বেস্ট সোশ্যাল ওয়ার্কার আর বেস্ট লিটারেচার, যার আছে তিনটে
প্রাইজ দেবে পুরো সার্কেলের যে বেস্ট। তো তারা আমার চিফ ম্যানেজার বললো, আপনার তো প্রচুর রয়েছে, আপনি তো এখানে চ্যাম্পিয়নও, তা আপনি যারা সার্টিফিকেট এনে দিন। তা আমি একটা লিস্ট তৈরি করে 25-30টা সার্টিফিকেট এই ওদের লিখে দিয়েছিলাম, বলে অরিজিনাল গুলো দেখাতে হবে। আমি বাড়ি গেলাম, একটা ফাইলের মধ্যে ঢোকালাম, প্লাস্টিকের ফাইল। তা আমার একটা হিরো হন্ডা মোটরসাইকেল ছিল, তার পেছনে লাগালাম। তা ভাগলপুরে বর্ষার সময় নানান গর্ত রাস্তা, সেই ঘটর ঘটর করতে করতে সেই যখন আমি ব্যাংকে পৌঁছেছি, দেখি ফাইলটা আমার পেছনে নেই। সব স্পোর্টসের সার্টিফিকেট, যত স্কুল থেকে এই এত সার্টিফিকেট, সেটা নেই আমার কাছে। ফিরে এলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, এই ওই দোকানে জিজ্ঞেস করলাম, সবাই বললো কি হয়েছে, আমি বললাম এরকম। তো সেই দিন আবার পরীক্ষা ছিল, ওই টিচার্সদের চাকরির জন্য একটা পরীক্ষা ছিল। তো সেটা, তো বললো টিচাররা পরীক্ষা এই সময় রাস্তায় ভিড়, আপনার তো নতুন ফাইল, ও কেউ নিয়ে নিয়েছে, ফেলে দিয়েছে ওইগুলো কাগজগুলো, ফাইলটা যেহেতু দামি সে ইউজ করবে। তো আমি কিছু বললাম না। আবার কেউ বললো যে রেডিওতে বলে দিন, ভাগলপুর রেডিও স্টেশন আছে, অ্যানাউন্স করিয়ে দিন। কেউ বললো যে একটা রিক্সার মধ্যে মাইক দিয়ে অ্যানাউন্স করান। আমি ওসব কিছুই করলাম না। আমি জানি আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, খারাপ করিনি, যা হবার তাই হবে, ঠাকুরের উপর ছেড়ে দিলাম। তো আমি এসে অফিসে চলে এলাম। তো ওখানকার একজন বলছে, কই সার্টিফিকেট? তাই বললাম ওগুলো পড়ে গেছে। তা আমার সারাক্ষণ স্মাইলিং থাকে। তা আমরা তো শতনব্বই বলি পরমানন্দ, আমি পরমানন্দ। তো সেইগুলো চেষ্টা করতাম, ঠাকুরের জিনিসগুলো যতখানি পারা যায় কাটাই কাটাই ফলো করা। তা আমার মুখে একটা স্মাইল থাকতো সারাক্ষণ। তো বলছে, তুমি হাসছো, তোমার সব সার্টিফিকেট হারিয়ে গেছে, তুমি হাসছো? আমি বললাম, কাঁদলে যদি পাওয়া যায় তাহলে বলুন, একটু কাঁদি। চুপ করে গেল। যাই হোক, সন্দেহ হলো, বলে এই যে এতগুলো লিখে দিয়েছে, এ দেখাতে পারছে না তাই আনেনি। যাই হোক, তখন তো প্রায় 3 মাস 4 মাস পরে ওটার ইয়েটা বেরোবে, তখনও পাঠানো হয়নি। আমি বললাম হয়তো পেতে পারি, একটু দাঁড়িয়ে যান। বললো ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করছি। তার ঠিক 2 মাস পরে আমি যখন বাড়ির থেকে জলখাবার খেয়ে ফিরছি, দেখি যে ওটা 3 তলায় থাকতাম আমরা, জোনাল অফিস। আর ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর ছিল ব্রাঞ্চ, ভাগলপুর স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চ। সেখানে একজন বললো, আরে আপনাকে ওই অফিসার ডাকছেন। নাম বললো, আমি গেলাম তার কাছে, বললো আরে একজন এসেছিল, আপনাকে খুঁজছিল। আমার তাই নাকি? বলে হ্যাঁ, তাকে আমি চাটা খাইয়ে দিলাম, সেই মাত্র চলে গেল। একটা ফাইল নিয়ে এসেছিল, আমাকে দিয়েছিল, আমি আপনার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে গেলাম, দেখি সেই ফাইল, আর খুলে দেখলাম সব কিছু রয়েছে। চিফ ম্যানেজার বললো, সবাই বলছে আরে তুমি তো ভীষণ লাকি, এরকম তো জীবনে দেখা যায় না। তো যে আমাকে এই কথাটা বলেছিল, সন্দেহ হয়েছিল যে তুমি হাসছো, তোমার সব হারিয়ে গেছে, তার ফ্যাকাশে মুখ হয়ে গেল। আর সেই চিফ ম্যানেজার আমার উপর ভরসা ছিল, সব দেখে দেখে রাইট করে দিল, আমার নাম পাঠালো, আর সেই বেস্ট স্পোর্টসম্যানশিপ সার্টিফিকেট আমার নামে এলো। এই ঠাকুর নিয়ে চললে এইগুলো হয়। আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স বললাম। সবাই ভালো থাকবেন। যজন যাজন ইষ্টভীতিটা ঠিক মতো যদি আমরা করতে পারি, আমাদের জীবনে এই ধরনের অনেক এক্সপিরিয়েন্স সবাইকারই হবে। আর এই যে ঠাকুর আচার্যদেব এই সুযোগ, যাজনটা আমরা করি না, যাজনের সুযোগ করে দিলেন ডিবি ওয়ার্কের মাধ্যমে। সবাই যেন আমরা করতে পারি, আচার্যদেবকে খুশি করতে পারি, ঠাকুরের মুখে হাসি ফোটাতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম ইষ্টভীতির উপরে। আসলে যজন যাজন ইষ্টভীতি যদি নিষ্ঠা সহকারে করা যায়, তাহলে সমস্ত বিপদ আপদ কেটে যায়। শিশি ঠাকুরের কাজকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। আর ইষ্টভীতি হলো নিকুম্বিনা যুদ্ধ।
আইডিয়াল লস হলে এভরিথিং সবকিছু লস হয়ে যায়। আইডিয়াল জীবনে না থাকলে জীবন অন্ধকারাচ্ছন্ন হয়। ধৈর্য ধরলে যে বিপদ কেটে যায়, আর ঠিক মতন ইষ্টভূতি করলে যে সমস্ত বিপদ কেটে যায়, তার নিজের জীবনের ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম পিতার কোলে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাতুর জন্য। জয় গুরু।